ব্যথা পাই কৌশিক ভাই, ছাড়ুন। কেন? আমার ছেলে ব্যথা লাগে আর অন্য ছেলেটা ছেলে খুব ভালো লাগে, তাই না তোমা? রাগী কণ্ঠে কথাগুলো বলেই তুবার হাতটা আরও শক্ত করে চেপে ধরল কৌশিক। ব্যথায় তুবার জানটা বেরিয়ে যাচ্ছে যেন। অস্থির চিত্তে হাতটা মোচড়ামুচড়ি করতে লাগলো, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধন থেকে বিন্দুমাত্র ছাড়া পেল না। বিয়েবাড়ির রং বেরঙা লাইটের আলোতে তুবার ব্যথাতুর মুখশ্রী স্পষ্ট ফুটে উঠল। সেই আলোতেই জ্বলে উঠল তুবার লাল হয়ে যাওয়া হাতটা। কৌশিকের শক্ত হাতের চাপে কবজিতে লালচে দাগ পড়েছে। আজ তুবার চাচাতো বোন মৌমিতার বিয়ে। তুবার বড় চাচা জামাল ভুঁইয়া জমকালো আয়োজন করেছেন মেয়ের বিয়ে উপলক্ষে। সেই সুবাদে একত্রিত হয়েছে আত্মীয় স্বজন সকলে। মৌমিতার সাথে মৌমিতার সাথে সাথে আজ তুবাও খুব করে সেজেছে। গৌরবর্ণ গায়ে লাল জামদানি শাড়ি চোখ ধাঁধাতে যথেষ্ট। চঞ্চল পায়ে এদিক সেদিক ছোটাছুটি করতে গিয়ে পাত্রপক্ষের সাথে আসা পাত্রের এক বন্ধুর নজরে পড়ে তুবা। তখন থেকেই ছেলেটা তুবার আশেপাশে ঘুরঘুর করছে, ভিড়ের মাঝে তুবার সাথে কথা বলার চেষ্টা করছে। বিয়েবাড়ির শত ব্যস্ততার মধ্যেও বিষয়টা নজর এড়ায়নি কৌশিকের। এবারই বড় কর্তার একমাত্র ছেলে সে, আজ তারই বোনের বিয়ে। তুবা হলেও কৌশিকের ছোট চাচার মেয়ে। মেজ চাচার ছেলে নীরবের সাথে ডেকোরেশনের কাজ দেখছিল কৌশিক। এমন সময় নজর যায় বাগানের দিকে। দুবার আগে পিছে কোনো অচেনা ছেলেকে ঘুরতে দেখে কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে যায়। বেখেয়ালি দুবা ছোটাছুটি করতে গিয়ে ঘাসের উপর রাখা ইটের টুকরোর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে। ছেলেটা সঙ্গে সঙ্গে দুবার হাত ধরে ফেলে, ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল কৌশিকের রাগ সপ্তম আসমানে তুলতে। ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত থেকে টান দিয়ে ছাড়িয়ে নেয় তুবাকে। ছেলেটা কিছু বলার আগেই তুবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে। লম্বা চওড়া কৌশিকের সাথে পা মেলাতেই হিমশিম খেয়ে যায় তুবা। ব্যথাতুর কণ্ঠে বলে, ছাড়ুন, ব্যথা লাগছে কৌশিক ভাই। কিন্তু কৌশিক থামে না। তুবাকে টানতে টানতে সোজা নিজের ঘরে নিয়ে আসে। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে ঠাস করে ভেতর থেকে দরজা আটকে দেয়। ভয়ে তুবার অন্তরাত্মা কাঁপছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। কেউ যদি দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে ফেলে। যদিও সবাই বিয়ের আয়োজন নিয়ে বাগানের সাইডে আছে, তবুও তুবা ভয় পায়। ভয়ে তোতলাতে তোতলাতে বলে, দরজা কেন বন্ধ করলেন? তোকে শিক্ষা দেব বলে। আম- আমি কিছু করিনি কৌশিক ভাই। আচমকা কৌশিক তুবার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে তুবাকে নিজের বুকে চেপে ধরে, অন্য হাতে শক্ত করে চেপে ধরে তুবার গাল। কাঁপতে থাকা তুবার ভয়ত চোখের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে, তোকে বলেছি না ছেলেদের থেকে দূরে থাকবে? আমি তো ওনাকে চিনি না। তাহলে তোর হাত ধরলো কেন? আমি সত্যি জানি না, উনি তো। তুবার কথা শেষ করতে দিল না কৌশিক। আচমকা তুবার কাঁপতে থাকা ঠোঁটে আক্রমণ করে বসল। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে শক্ত করে তুবার ঘাড় চেপে ধরল। দুজনের মধ্যে এখন 1 ইঞ্চিরও দূরত্ব নেই। কৌশিক নিজের সমস্ত রাগ তুবার ঠোঁটের উপর ঝাড়তে লাগলো। অসহায় তুবা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু কৌশিকের থেকে ছাড়া পেল না। বরং তুবার মোচড়ামুচড়িতে কৌশিকের রাগ আরও বাড়ল। ছটফটে তুবার ছটফটানি থামাতে শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত রাখল কৌশিক। পুরুষালী শক্ত হাতে খামচে ধরল নরম কোমল কোমর। বাঁকা কোমরে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ স্থির হয়ে গেল তুবা। একদম বরফের মতো জমে শক্ত হয়ে গেল। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে ঠোঁটের ছোঁয়া আরও গভীর করল। এবার আর রাগে নয়, বরং এবার তার ছোঁয়ায় প্রকাশ পেল অশেষ ভালোবাসা। নিজের শক্ত পুরুষালী হাতে কৌশিক ছুঁয়ে দিল তুবার নরম দেহ। তুবা ও চোখ বন্ধ করে অনুভব করল কৌশিকের উন্মাদনা। কারণ সে জানে কৌশিকের থেকে সে একদম ছাড়া পাবে না, বরং ছোটাছুটি করতে গেলে কৌশিক আরও রেগে যাবে। তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল কৌশিকের কাছে। অনুভূতির সাগরে ভেসে দুজন কখন যে বিছানায় চলে গেছে কেউই বুঝতে পারেনি। শুরুটা রাগের সাথে হলেও এখন কৌশিকের মধ্যে বিন্দুমাত্র রাগ নেই, বরং তার চোখে রয়েছে অস্থিরতা, কাছে পাওয়ার ব্যাকুলতা। দুবার ওপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে দুই হাতে ভর দিয়ে মাথা উঁচু করল কৌশিক। দুবা চোখ বন্ধ করে শুয়ে আছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। এতে যেন কৌশিক আরও বেশি বেসামাল হয়ে পড়ল। আবারও আঁকড়ে ধরল দুবার ঠোঁট। ঠোঁট থেকে গলা, ঘাড়, কানের লতিতে আলতো করে চুমু খেল কৌশিক। চুমু খেতে খেতে এক টানে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে ফেলল। তুবার যেন মরিমরি অবস্থা। দুই হাতে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে লাগলো টুবা। জোরে জোরে নিঃশ্বাস টানার ফলে তার বুকটা ক্রমশ ওঠানামা করছে। কৌশিকের মাথায় যেন এবার রক্ত চড়ে গেল। নারী দেহের প্রতিটা বাঁক তাকে করুণ সুরে আহ্বান জানাচ্ছে। নিজের সহ্য ক্ষমতা হারিয়ে তুবার বক্ষ ভাঁজে মুখ গুজল কৌশিক। অত্যধিক উত্তেজনায় কেঁপে উঠল তুবা। থরথরিয়ে কেঁপে উঠল তার পুরো দেহ।
শির দ্বারা বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। কৌশিকের ঠোঁটজোড়া এক বিন্দুও থেমে নেই। তুবার বক্ষভাস থেকে নেমে গেল নরম উদরে, গভীর উদরের কেন্দ্রবিন্দুতে মুখ ডুবিয়ে দিল। সহসা দেহজুড়ে বিদ্যাতে ছলকানি খেলে গেল তুবার। কোমর বাঁকিয়ে গুঙিয়ে উঠল, কণ্ঠস্বর অস্পষ্ট। কৌশিক ভাই, প্লিজ থামুন। হুম হুম। উদরে মুখ ডুবিয়ে জবাব দিল কৌশিক, যেন কোনো ঘোরের মধ্যে আছে সে। গাঢ় চুম্বনে ভিজিয়ে দিচ্ছে তুবার কেন্দ্রবিন্দু। প্রতিটি ছোঁয়ায় স্পষ্ট ব্যাকুলতা। তুবা নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলল। এক হাতে খামচে ধরল কৌশিকের নরম সিল্কি চুল। অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠল। প্লিজ। তুবাকে নড়াচড়া করতে দেখে দুই হাতে কোমর চেপে ধরল কৌশিক। গভীর কণ্ঠে বলল, প্লিজ জান, আরেকটু। আধার রাতের চেয়েও গভীর ছিল সেই কণ্ঠস্বর। তুবাকে বেসামাল করে দিল সেই ভারী কণ্ঠ। দেহের কাঁপুনি ধীরে ধীরে সুখের সাগরে পরিণত হলো, এক অদেখা ভয়ানক সুখ। তুবার মনে হলো সময় থমকে যাক, এই প্রহর কখনো না ফুরাক। ঠিক কতটা সময় তুবার উদরে মেতেছিল সেটা সে জানে না। সাউন্ড বক্সের আওয়াজে তার হুঁশ ফেরে। চেতনা ফেরার মতো তড়িৎ মাথা তুলে তাকায়। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে। দুই চোখের কার্নিশ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। এই পর্যায়ে কৌশিককে ভীষণ চিন্তিত দেখালো। সে কি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে? তড়িঘড়ি করে উঠে বসল কৌশিক। কান্নারত তুবাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দুই হাতের আঁচলে তুবার মুখটা ধরে বলল, কাঁদছিস কেন? আপনি খুব খারাপ। কাঁদতে কাঁদতে জবাব দিল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল, কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। আমার কথা শুনলে আর খারাপ রূপ দেখাতাম না। আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? তোর ইচ্ছে হোক বা অনিচ্ছা, একটা ছেলে তোকে ছুঁয়েছে। এটা যেমন নিয়মের বাইরে দেবা, আমি ব্যতীত তোকে দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না। আমি সেটা মানব না। তুবা আবারও কেঁদে ফেলল। কৌশিকের ঠোঁটে হাসি আরও প্রশস্ত হলো। সে ভ্রু উঁচিয়ে বলল, এখনো কাঁদবে? কাঁদলে কিন্তু আবার ঠোঁটে কষে চুমু খাবো। তুবা এবার রেগে যায়। কৌশিকের বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে মারতে বলে, খারাপ লোক, পচা লোক। কৌশিক তুবার হাত দুটো মুচড়ে পেছনে পেঁচিয়ে ধরে। মুখের কাছে মুখ নামিয়ে বলে, মুড বদলে গেছে, এর জন্য বেঁচে গেলে। নাহলে আজকে তোর ভার্জিনিটি হরণ করে নিজের নামের সিল মোহর বসিয়ে দিতাম। তারপর আমার জিনিসের দিকে কে চোখ তুলে তাকায় সেটাও দেখে নিতাম। কথাগুলো বলেই তুবার ঠোঁটে শক্ত করে চুমু খেল কৌশিক। লজ্জায় মাথা নিচু করে ফেলল তুবা। এই লোকটার হুটহাট গভীর ছোঁয়া তুবাকে বেসামাল করে দেয়। নেহাতি গোপনে বিয়েটা করে রেখেছে। সেই অধিকার থেকে লোকটা বারবার কাছে আসে। কিন্তু তাদের বিয়ের কথা পরিবারের কাছে অজানা। কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববে। তুবা মোচড়াতে মোচড়াতে বলে, ছাড়ুন, কেউ দেখে ফেলে কি ভাববে? কি ভাববে? মানে, নিশ্চয়ই খারাপ ভাববে। ভাবুক, হু কেয়ার্স। বিনা অধিকারে ছুঁয়ে নে। অধিকারের কথা এখনো কেউ জানে না। জানিয়ে দেব। তুবা চমকে মাথা তুলে তাকায়। চোখে মুখে তার মারাত্মক ভয়। কৌশিকের মুখ চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, মা আমায় মেরে ফেলবে। তোর মনে হয় আমি সেটা হতে দেব? জানি না, কিন্তু এখন প্লিজ ছাড়ুন। বাড়ি ভর্তি লোকজন, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে। কৌশিক নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করল। ছাড়া পেতেই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তুবা। দরজার দিকে যেই পা বাড়াবে তৎক্ষণাৎ কৌশিক ডেকে উঠল। এই শোন। চলতে গিয়েও তুবা থেমে গেল। তৎক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে। কৌশিক ততক্ষণে তুবার পেছনে চলে এসেছে। তুবার মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত বুকে গুজল কৌশিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলল, সবার আগে ঘরে গিয়ে শাড়ি খুলবে, মুখের সাজ তুলে ফেলে সাধারণ সালোয়ার কামিজ পরবে। পরীর মতো সেজে অন্য ছেলেদের সামনে আসার প্রয়োজন নেই। তোর সৌন্দর্য শুধু আমার জন্য। আর যদি আমার কথার একটুও নড়চড় হয় তাহলে আজকের অসমাপ্ত কাজ তৎক্ষণাৎ সমাপ্ত করব। সোজা বাসর সেরে হাতে বাচ্চা ধরিয়ে দেব। এত সিকিউরিটি নিয়ে আর বাঁচতে পারবো না আমি, ক্লান্ত হয়ে পড়েছে। বিনিময়ে তুবা আর চোখে চাইল। একটু আগের কথা মনে পড়তেই পা থেকে মাথা পর্যন্ত আবারও শিরশির করে উঠল। দুই পা চলে উঠল, যেন পায়ের শক্তি ফুরিয়ে গেছে। তুবার অপ্রস্তুত মুখ দেখে কিছুটা আন্দাজ করে নিল কৌশিক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, নাকি এখনই বাসরটা সেরে ফেলবো? তুই চাইলে এখনই করতে পারি। আমি কিন্তু ফুল মুডে আছে। এ দেখ, আমার শরীর কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে হতভম্ব তুবা। মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখে চলেছে। নিচের ঠোঁট ফুলে বেজায় খারাপ অবস্থা। বাজে লোকটা আচ্ছা মতো কামড়েছে। ব্যথায় টনটন করছে ঠোঁটের নিচের অংশ। রক্ত জমাট বাঁধা ফুলো ফুলো ঠোঁটের পাতায় আলতো করে হাত বুলালো তুবা। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা লম্বা দীর্ঘশ্বাস। এই লোকটা এমনই পাগলাটে।
তুবাকে কোনো ছেলের সাথে দেখলেই অধিকার ফলাবে, আর সেই অধিকার ফলাতে গিয়ে একটা বড়সড় চিহ্ন বসিয়ে দেয়। তুবার চিন্তা হচ্ছে ভীষণ, এখন এই ফুল ও ঠোঁট নিয়ে এসে সবার সামনে যাবে কিভাবে? যদি বাড়ির লোক কোনো প্রশ্ন করে তখন কি করবে? এমন সময় সেখানে আগমন ঘটে বাড়ির মেজ কর্তা লুৎফার ভূঁইয়ার মেয়ে রিয়ার। তুবাকে খুঁজতে খুঁজতে সে বাড়ির ভেতরে চলে এসেছে। তুবার ঘরের দরজা খুলতেই দেখতে পায় তুবা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত তুবাকে স্ক্যান করে রিয়া আরও বেশি হতভম্ব হয়ে যায়। পার্লার থেকে বউকে সাজাতে আসা মেয়েরা ওদের তিন বোনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এত সুন্দর সাজ তুলে ফেলে তুবা কলাপাতা রঙের একটা হাতের কাজে থ্রিপিস পরেছে। মেকআপ তুলে রঙিন মুখটা সাদা করে ফেলেছে। তুবার এমন সাদামাটা অবস্থা দেখে রিয়ার ভ্রু কুঁচকে গেল। পরনের শাড়িটা দুই হাতে উঁচু করে এগিয়ে গেল তুবার কাছে। কি রে, শাড়ি খুলেছিস কেন? আর মুখ ধুয়েছিস কোন কারণে গাধা? বলতে বলতে রিয়ার নজর গেল তুবার ঠোঁটের দিকে। নিচের ঠোঁট ফুলে কালচে হয়ে আছে। এতে রিয়া আতকে উঠল। ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করল, বোন, কি হয়েছে ঠোঁটে? এত ফুলে গেছে কেন? রক্ত জমাট বেঁধে গেছে। কি রে, কিছু বলবি? বোনের ব্যতিব্যস্ত মুখ দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে তুবা। মনে মনে কৌশিককে আচ্ছা মতো বকে দেয়। আজ কৌশিকের জন্যই তুবাকে এত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। নিচে গেলে বাবা চাচাদের আরও হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ভাবতেই চারিদিক থেকে হতাশা ঘিরে ধরে তুবাকে। মনে মনে ঠিক করে এর শোধ তুবা তুলবেই, তুলবেই তুলবে। আসল সত্য পেটের মধ্যে হজম করে তুবা মেকি হেসে বলল, কিছু না আপু, ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলাম, তাই ব্যথা লেগেছে। কিন্তু ওয়াশরুমে বললে তো মাথায় ব্যথা পাওয়ার কথা, ঠোঁটে তো নয়। আরে সামনের দিকে পড়েছিলাম তো, বাথটাবের সাথে ঠোঁটে গুঁতো লেগেছে। আর তাছাড়া তুমি এত জেরা কেন করছো? আমি কি কোনো চোর ডাকাত নাকি? কথার প্রসঙ্গ পাল্টে তুবা নজর সরিয়ে নিল। রিয়ার সন্দেহ বাড়ল বই কমল না, কিন্তু কথা আগানোর মতো ধৈর্য তার হলো না। ভীষণ তাড়ায় আছে সে। নিজের সাথে সাথে তুবাকে তাড়া দিয়ে বলল, যাই হোক, একটু সাবধানে চলাফেরা করবি, আর তাড়াতাড়ি নিচে চল, আপু তোর জন্য অপেক্ষা করছে। তুবার তৎক্ষণাৎ মনে পড়ল আজ তাদের বাড়িতে বিয়ে। সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে গেছে। এখন তো বরযাত্রী নতুন বউ নিয়ে চলে যাবে। ইস, কৌশিক ভাইয়ের জন্য বিয়ের বড় একটা অংশ মিস করলো তুবা। ভাবতে ভাবতে রিয়াকে দেখেই দৌড় লাগালো। রাতের অন্ধকার তলিয়ে গেছে রং বেরঙের লাইটের আলোতে। এখন রাত 8টা বাজে, অথচ চারিদিকে শত শত লাইটের কারণে পুরো বাগান দিনের আলোর মতো আলোকিত। মৌমিতার শ্বশুরবাড়ি এখান থেকে সামান্য দূরে, বড়জোর 1 ঘন্টার রাস্তা। এই জন্য তারা ফিরে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করেনি। তবে এখন তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। বিদায় লগ্নে পরিবারের সবার সাথে কুশল বিনিময় করলেও বাড়ির ছোট রাজকন্যা মিসিং। সেই থেকে তুবাকে দেখার জন্য ছটফট করছে মৌমিতা। ভাই বোনগুলো সবাই সে নিজের হাতে মানুষ করেছে। কাজিন মহলের সবার বড় হওয়ায় তার দায়িত্ব ছিল বেশি। তবে ভাই বোন সবার মধ্যে তুবা ছিল মৌমিতার সবচেয়ে আদরের। আপন ভাই কৌশিকের থেকেও বেশি আদর দিয়ে বড় করেছে তুবাকে। আজ বিদায় লগ্নে সে আদরের বোন না থাকলে হয়? মৌমিতাকে ছটফট করছে দেখে রিয়া নিজেই গেছে তুবাকে ডাকতে, কিন্তু সেও লাপাত্তা। এর মিনিট খানেকের মাথায় তুবাকে আসতে দেখা গেল। বোকা মেয়েটা দিক বেদিক ভুলে দৌড়ে আসছে স্টেজের দিকে। এক ছুটে স্টেজে উঠে ঝাঁপিয়ে পড়ল মৌমিতার বুকে। মৌমিতা পরম আদরে আগলে নিল তুবাকে। ইতিমধ্যে তুবা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চিরকালের জন্য শ্বশুরবাড়ি চলে যাবে মৌমিতা। হিসাব অনুযায়ী তার কাঁদার কথা, কিন্তু মৌমিতাকে সুযোগ না দিয়ে তুবা নিজেই মরার কান্না জুড়ে দিয়েছে। তুবাকে কাঁদতে দেখে বাড়ির রমণীরা আঁচলে মুখ চেপে কেঁদে ফেলল। তুবার যেন দিন দুনিয়ার বোধ হারিয়ে গেছে। মৌমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে আহাজারি করে ওঠে। মৌ আপু, ও আপু, তুমি প্লিজ যেও না। তুমি চলে গেলে যে আমি একা হয়ে যাব। তুমি তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বলো। বলতে বলতে তুবা শব্দ করে কেঁদে ফেলল। এতক্ষণে মৌমিতা চোখের কোণে অশ্রুর কণা ভিড় জমালো। কাছাকাছি শ্বশুরবাড়ি, এই বাক্য মনে মনে আওড়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল মৌমিতা। কিন্তু তুবার কান্না দেখে নিজের সব বুঝ হারিয়ে গেল। তুবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বোনের পাশে দাঁড়িয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল কৌশিক। কথায় কথায় নারী জাতির ফ্যাচফ্যাচ করে কান্না তার একদম পছন্দ নয়। দেশের বাইরে তো আর যাচ্ছে না, নিজের এলাকাতেই যাচ্ছে। দিনে চাইলে 10 বার আসা যাওয়া করতে পারবে। তাহলে এই মরার কান্না জুড়ে দেওয়ার কী কারণ? কৌশিক অতিষ্ঠ কণ্ঠে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ হয়ে যায় সবাই। মৌ লন্ডনে যাচ্ছে না, বাংলাদেশে আছে। কিন্তু কৌশিকের কথা কেউ পাত্তা দিল না। মৌমিতা এবং তুবা এখনও একইভাবে কেঁদে চলেছে। তুবার কান্না দেখে কৌশিকের বুকটা ভারী হয়ে উঠল। সহ্য করতে না পেরে পেছন ফিরে বলল, মা, চাচি, তোমরা ওকে সামলাও। কৌশিকের কথা শেষ করতেই রমণীগণ এবার শব্দ করে কেঁদে উঠলেন। অর্থাৎ দুঃখের সাগরে ডুবে তারা আরও আগে থেকেই মরছে। কৌশিক এবার অসহায় বোধ করল। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ বাড়িটা মুহূর্তেই মরা বাড়িতে পরিণত হলো যেন।
চারিদিকে কান্নার রোল পড়ে গেল। অসহায় কৌশিককে সাহায্য করতে এগিয়ে এলো রাতুল। নিজের সদ্য বিবাহিতা বউকে আগলানোর দায়িত্বও নিজে নিল। তুবাকে টেনে মৌমিতার থেকে ছাড়ালো কৌশিক। বিচ্ছুটা আঠার মতো লেগে আছে বোনের সাথে, টেনেও দূরে সরানো যাচ্ছে না। এক প্রকার টেনে হিঁচড়ে বিচ্ছিন্ন করতে হলো দুজনকে। মৌমিতাকে নিয়ে তৎক্ষণাৎ গাড়ির দিকে রওনা হলো রাতুল। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ কান্নাকাটি চলবে। এদিকে মৌমিতাকে চলে যেতে দেখে বাড়ির রমণীদের কান্নার জোর বাড়ল। মৌমিতার মা কনক চাপা বেগম ঢলে পড়লেন স্বামীর বুকে। দুই চাচিরও একই অবস্থা। বাড়ির কর্তারা যার যার স্ত্রীকে সামলাচ্ছেন। মৌমিতাকে নিয়ে যেতে দেখে সকলেই পিছু ছুটল তাদের। মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফাঁকা হয়ে গেল। ছটফটে তুবার হাতের কবজি ধরে দাঁড়িয়ে আছে কৌশিক। দুরন্ত মেয়েটা হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছে যেন, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধনে আটকা পড়ায় সে যেতে পারছে না। তুবাকে শান্ত করতে কৌশিক ভারী কণ্ঠে আদেশ করল। তোবা, থাম। আমি যেতে দিন কৌশিক ভাই, আপু চলে যাচ্ছে। যাচ্ছে তো যাক, তাতে তুই এমন করছিস কেন? আমার অনেক কষ্ট হচ্ছে, আপুকে ছাড়া আমি একা একা হয়ে যাব যে। কথাগুলো বলেই আবারও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে তুবা। আচমকা কৌশিক তুবার চিকন কোমর এক হাতে জড়িয়ে ধরে। এক টানে বাড়ির পেছনের দিকের দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধরে। পিঠ ঠেকিয়ে ধরে। সেকেন্ডের ব্যবধানে আঁকড়ে ধরে তুবার দুই ঠোঁট। হঠাৎ আক্রমণে হকচকিয়ে যায় তুবা। মুহূর্তেই স্থির হয়ে আসে পুরো শরীর, শান্ত হয় মস্তিষ্ক। দুরন্ত মেয়েটার ছটফটানি থেমে যায় মুহূর্তেই। কৌশিক পরম আদরে আঁকড়ে ধরে তুবার ওষ্ঠপুট। অত্যন্ত মায়া এবং আবেগ দিয়ে পুরো দেহে ছড়িয়ে দেয় ভালোবাসা। তুবা শান্ত হয়ে যায়, ভুলেই বসে মৌমিতার কথা। এক দারুণ উন্মাদনায় মেতে ওঠে দুজনে। এক পর্যায়ে তুবার শ্বাস আটকে আসে। লোকটা এতটাই জোরে চেপে ধরেছে যে তুবা নিঃশ্বাস নিতে পারছে না। এবার যেন বাঁচার তাগিদে ছটফটিয়ে ওঠে। রোম্যান্সের মধ্যে বাধা পড়ায় বেশ বিরক্ত হয় কৌশিক। এক গাঢ় চুম্বন শেষে কৌশিক মাথা তুলে তাকায়। ছাড়া পেয়ে তুবা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এই লোকটা একদিন ওর প্রাণ নিয়েই ছাড়বে। তুবাকে হাঁপাতে দেখে বাঁকা হাসে কৌশিক। তুবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আরও কাঁদবি? কাঁদ। যতবার কাঁদবি ঠিক ততবার এই থেরাপির প্রয়োগ করব। কাঁদলে কোষের চুমু দেব। আমিও দেখি তোর কান্না কতক্ষণ স্থায়ী হয়। তুবা রেগে যায়। হঠাৎ করেই প্রতিশোধের নেশা মাথায় চেপে বসে। ওর ঠোঁট ফুলিয়ে দেওয়ার প্রতিশোধ এবার তুবা নেবে। সতর্ক চোখে সে একবার আশেপাশে তাকায়। সবাই মৌমিতাকে বিদায় দিতে বাড়ির গেটে চলে গেছে। বাড়ির পেছন দিকটা পুরোপুরি ফাঁকা। সুযোগ বুঝে এবার তুবা কৌশিকের উপর আক্রমণ করে বসে। আচমকা কৌশিকের ঘাড়ে এক হাত রেখে টেনে কিছুটা ঝুঁকিয়ে আনে। এরপর হুট করেই কৌশিকের ঠোঁট আঁকড়ে ধরে তুবা। হঠাৎ আক্রমণে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কৌশিক, কিন্তু পরপরই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মুহূর্তেই কৌশিক নিজের ঠোঁটে সূক্ষ্ম ব্যথা অনুভব করে। বিচ্ছুটা ওর ঠোঁট কামড়ে ধরছে। নিচের ঠোঁটটা ব্যথায় চিনচিন করে ওঠে। তবে তার চেহারায় বিন্দুমাত্র ব্যথার আবেশ পাওয়া যায় না। বরং তুবার বাচ্চামো দেখে কৌশিকের হাসি প্রশস্ত হয়। ইচ্ছে মতো কামড়ে কৌশিকের ঠোঁটের একাংশ কেটে ফেলে তুবা। রক্তের নোনতাসার জিহবায় পৌঁছতেই টনক লড়ে উঠল। সঙ্গে সঙ্গে ঠোঁটটা ছেড়ে দিল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে তখনও হাসি। তুবাকে সরে যেতে দেখে কৌশিক ফিসফিস করে বলল, তাতে এত জোর? রাক্ষসের মতো খেয়ে ফেলতে চেয়েছিস? বেশ করেছি, হিসেব বরাবর করলাম। এবার ফোলা ঠোঁট নিয়ে আপনিও সবার মাঝে ঘুরে বেড়ান। কৌশিক এবার আরও একটু ঝুঁকল। তুবা ভয়ে একটু পিছিয়ে গেল। দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে রইল। কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার খুব কাছাকাছি চলে আসলো। নাকে নাক ছুঁই ছুঁই। তার কণ্ঠস্বর এবার আরও বেশি ঠান্ডা শোনালো। একবার সুযোগ পাই তোর সব কৃতকর্মের ফল এক এক করে ভোগ করাবো। ছটফটানি কমিয়ে ছাড়বো। বাসর ব্যবস্থা করি আগে। স্বপ্ন দেখে যান। স্বপ্নকে বাস্তবে রূপ দেব খুব তাড়াতাড়ি। যখন তোর গভীরে আমার বিচরণ চলবে তখন দেখব তুই কোথায় পালাস। আজ যে ঠোঁট তুই কামড়ে রক্তাক্ত করলে, একদিন এই ঠোঁটই তোর পুরো দেশ জুড়ে বিচরণ করবে। তৈরি থাকিস জান। কথাগুলো বলেই ঝুঁকিয়ে রাখা মাথা সোজা করল কৌশিক। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে রক্ত মুছে নিল। চলে যেতে গিয়েও আবারও ঘুরে তাকালো। মুহূর্তেই তুবার ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বাড়ির দিকে পা বাড়ালো। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল বুঝতে কিছুটা সময় লেগে গেল তুবার। যখন বুঝতে পারলো কৌশিক ওকে আবারও চুমু খেয়েছে, তখন লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলল তুবা। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মেয়েটার। কথায় কথায় কৌশিকের ঠোঁটে চুমু খাওয়া তুবাকে ব্যাপক লজ্জায় ফেলে দেয়। লোকটা অত্যধিক নির্লজ্জ, অসভ্য, অভদ্র, বেহায়া, কন্ট্রোললেস একটা মানুষ। রাত পোহানোর সাথে সাথেই ভুইয়া মঞ্জিলের শোকের ছায়া কেটে গেছে। বাড়ি জুড়ে আবারও ছড়িয়ে পড়েছে সাজো সাজো রব। নিয়ম অনুযায়ী আজ মৌমিতা এবং রাতুলের বৌভাতের অনুষ্ঠান। ছোট বড় সকলেই সাজগোজে ব্যস্ত। ইতিমধ্যে বড়রা তৈরি হয়ে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অন্য গাড়িটাতে করে বাচ্চারা পরে আসবে। কৌশিক মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে।
কোমরে একটা সাদা টাওয়াল পেঁচানো, আর একটা টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে মাথা মুছছে। এক হাতে মাথার পেছনের দিকে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় নজর গেল দরজার দিকে। চাপিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে একজোড়া ডাগর আঁখি। কাজলে ল্যাপটানো চোখ দুটো কৃত্রিম আলোয় জ্বলজ্বল করছে। কৌশিক আড়ালে মৃদু হাসল। মাথা মোচার ভঙ্গিতে ধীরে সুস্থে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি এসে আচমকা একটানে দরজা খুলে ফেলল। সেকেন্ডের ব্যবধানে তুবাকে হ্যাচকা টানে ভেতরে ঢুকিয়ে তড়িৎ দরজা আটকে দিল। হতভম্ব তুবা বুঝতেই পারল না কি থেকে কি হলো। যখন বুঝতে পারলো তখন সে কৌশিকের বাহুডোরে আবদ্ধ। তুবাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে দুই পাশে হাত রেখে আটকে ধরেছে তুবাকে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে আছে। পিটপিট করে একবার কৌশিকের চোখের দিকে তাকালো তুবা। কৌশিক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। ওই গভীর চোখে তাকিয়ে থাকার সাহস হলো না তুবার। চোখ নামিয়ে নিল। তৎক্ষণাৎ নজরে পড়ল কৌশিকের উন্মুক্ত প্রশস্ত বুক। ফর্সা বুকটা অল্প বিস্তর লোমে আবৃত। পানিতে ভিজে লোমগুলো দেহের সাথে লেপ্টে আছে। নিয়মিত জিম করার ফলে দেহের গঠন একদম মানানসই। পেটের কাছে সিক্স প্যাক অ্যাবস ভাজে ভাজে ফুটে আছে। পুরো দেহ জুড়ে ফোটায় ফোটায় চিকচিক করছে পানির বিন্দু। তুবার যেন শ্বাস আটকে আসলো। কৌশিকের সুঠাম ভেজা শরীর তাকে বেসামাল করে তুলল। বেহায়ের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কৌশিকের দেহের প্রতিটি ভাঁজ। তুবার অবস্থা দেখে মনে মনে হাসলো কৌশিক। সন্তুষ্টও হলো। আজ মনে হচ্ছে তার দিনের পর দিন জিম করা সফল। তার প্রিয় মানুষ তার দেহের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার দেহের ভাঁজে আটকে গেছে। কৌশিক দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে হাসল। তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ওয়ানা টাচ ইট জান? কৌশিকের ফিসফিস কণ্ঠ শুনে পুরো দেহ জুড়ে শিহরণ বয়ে গেল তুবার। তড়িঘড়ি করে নজর সরিয়ে নিল। ক্রমাগত মাথা ডানে বামে নেড়ে বলল, না না, বাট আই ওয়ান্ট টু টাচ ইউ অ্যান্ড অলসো ফিল ইউ জান। মোহনীয় কণ্ঠে কথাগুলো বলেই তুবার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল কৌশিক। গাঢ় চুম্বনে ভরিয়ে দিল তুবার ঘাড় গলা। আবেশে চোখ বন্ধ করে দেওয়াল খামচে ধরল তুবা। বুকের গতি বেড়ে হলো 3 গুণ। কৌশিক সময় নিল না গলা থেকে নিচে নামতে। তুবার পাতলা কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল। গলা থেকে ঠোঁট নামিয়ে নিল বক্ষ ভাঁজে। ভেজা চুমুতে ভরিয়ে দিল বক্ষের উন্মুক্ত জায়গাটুকু। তুবা খামচে ধরল কৌশিকের ভেজা চুল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, থামুন প্লিজ, কেউ চলে আসবে। হুম, আমি মুডে আছি। বলেই ঠোঁটের ছোঁয়া আরও গাঢ় করল। বক্ষভাজের মাঝে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পাগল করে দিচ্ছে তুবাকে। হাত পা ভেঙে পড়ে যাবে যেন। এই অসহ্য সুখ থেকে বাঁচতেই তুবার টেনে টেনে বলল। প্লিজ কৌশিক ভাই, কেউ চলে আসবে। কৌশিক তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু তুবাকে ছাড়ল না। নিজের সাথে মিশিয়ে রেখেই মাথা তুলে তাকালো। বাঁকা হেসে বলল, বাচ্চা ভাবিস আমাকে? আর একটু পরিশ্রম করলে বাচ্চার বাপ হয়ে যাব। আর তুই আমাকে বাচ্চা ভরানোর ভয় দেখাস? বাড়িতে এখন আমি এবং আমার সাঙ্গপাঙ্গ ছাড়া কেউ নেই। বড়রা অনেক আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। সো এখন তোকে খেয়ে ফেললেও কেউ এগিয়ে আসবে না। তুবা মাথা নিচু করে জিভ কামড় দিল। উত্তেজনায় সে ভুলেই বসেছিল এখন বাড়ি ফাঁকা। এই মুহূর্তে বাড়িতে যারা আছে তারা সবাই ওদের দুজনের সম্পর্কের বিষয়ে জানে। এমনকি ওদের গোপন বিয়ের সাক্ষীও ভাই বোনেরা। তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক ডান গালে গাঢ় চুম্বন বসিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা পেয়ে ওকে চোখে কেন মারছিস জান? কাছে পেতে মন চাইছে? না, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আচ্ছা, দেখবি? তাহলে খুলবো? বলেই কোমরের কাছে টাওয়ালের গিটে হাত দিল কৌশিক। তুবা তড়িঘড়ি করে খপ করে কৌশিকের হাত ধরে ফেলল। চোখ খিচে বন্ধ করে বলল, ছি, আমি এমন কিছু বলিনি। তাহলে? আমি তো দেখতে এসেছিলাম আপনি কোন রঙের জামা পরেছেন। ঘরে গিয়ে আমিও সেম কালারের ড্রেস পরবো, তাই। আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। হুম। তাহলে চোখ খোল। তুবা চোখ বন্ধ রেখেই ডানে বামে মাথা নাড়ল। অর্থাৎ সে চোখ খুলবে না। কৌশিক জোর করে তুবার থুতনি ধরে নিচু করে রাখা মাথাটা উপরে তুলল। নাকের সাথে নাক ঘষে বলল, চোখ বন্ধ রাখার প্রয়োজন নেই। বিয়ে করা বউ তুই আমার। আমার সব কিছুই তুই দেখতে পারিস। অধিকার আছে তোর। তুবা ধীরে সুস্থে চোখ খুলল। কৌশিক তৎক্ষণাৎ দুষ্টুমি করে তুবার চোখে মুখে ফু দিল। বাঁকা হেসে বিছানার কাছে চলে গেল। ছাড়া পেয়ে তুবাও পেছন পেছন গেল। বিছানার ওপর বিছিয়ে রাখা কালো রঙের শার্ট দেখিয়ে কৌশিক প্রশ্ন করল। ইজ ইট ওকে জান? তুবা এবার একটু চিন্তায় পড়ে গেল। কালো রঙের তার 2টা জামা এবং একটা শাড়ি আছে। এখন সে জামা পরবে নাকি শাড়ি? তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক প্রশ্ন করল। কি সমস্যা? আমার কালো রঙের গাউনও আছে, শাড়িও আছে, কোনটা পরবো? আচ্ছা, শাড়ি পরি। একদম না, খবরদার বলছে। শাড়ি পরবি না। কেন? আবার কেন মানে? আমি যখন বারণ করেছি তখন পরবি না, ব্যাস।
শাড়ি পরে তোর অন্য ছেলেদের সামনে যাওয়া নিষেধ। তুবা মুখ ফুলালো, চোখ মুখ অন্ধকার করে বলল, ওকে ফাইন। বলেই নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কৌশিক আবারও ডেকে উঠল। শোন, তুবা থেমে গেল, পেছন ঘুরে বলল। কি? কৌশিক জবাব দিল না। এগিয়ে এসে আবারও তুবার কোমর পেঁচিয়ে ধরল, ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, ঠোঁটেগুলো কি লাগিয়েছিস? লিপস্টিক। এগুলো ঠোঁটে দিবি না, আমার নেশা ধরেছে, পরে বিষমল হয়ে পড়লে কিন্তু পস্তাবি। তুবা তর্কে জড়ালো না, বাধ্য মেয়ের মতো ছোট্ট করে বলল, আচ্ছা। আর শোন, চোখে কাজলে দিবি না, কাজল দিলে তোকে অনেক সুন্দর লাগে, আর দেহ মন হৃৎপিণ্ড সবকিছু কাঁপে। আচ্ছা ঠিক আছে, এবার তো যেতে দেবেন। কৌশিকের ইচ্ছে করছিল না ছাড়তে, মন চাচ্ছে এভাবেই তুবা সারা জীবন তার বাহু ধরে থেকে যাক, সময় এখানেই থমকে যাক, কিন্তু হায়, এটা তো সম্ভব নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে তুবা আর দাঁড়ালো না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে থাকলেই বিপদ, হুটহাট লোকটার মুড চেঞ্জ হয়ে যায়। ভাই বোনেরা সব তৈরি হয়ে মৌমিতা শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা 10টা বেজে গেল। আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে সবাই চলে এলো বাড়ির পেছনের ফাঁকা জায়গায়। ছোটোখাটো একটা আমের বাগান আছে এখানে। আম গাছের নিচে চেয়ার পেতে বসেছে সবাই আড্ডা দিতে। এই বাড়িতে এসে কৌশিকদের সাথে যোগ দিয়েছে কৌশিকের মামাতো বোন রাইমা। সেই সাথে রাতুলের দুজন বন্ধুও আছে, সেলিম আর সিফাত। সিফাত সেই ছেলে যে কাল থেকে তুবার পেছনে ঘুরঘুর করছে। সিফাত তুবার মুখোমুখি হয়ে চেয়ার পেতে বসেছে। সে নানানভাবে চেষ্টা করছে তুবার মনোযোগ পাওয়ার, কিন্তু বেখেয়ালি তুবা সরু নজরে তাকিয়ে আছে কৌশিকের পাশে চেয়ার নিয়ে বসা রাইমার দিকে। রাইমা কৌশিককে পছন্দ করে, এমনকি বাড়ির বড়রা চায় ওদের দুজনের বিয়ে দিতে। রাইমাকে নিয়ে তুবার এই একটা জায়গাতেই সমস্যা। যদিও এটা শুধুমাত্র বাড়ির বড়দের চাওয়া, কৌশিক এখনও সম্মতি জানায়নি, তবুও তুবার ভয় হয়। মনে মনে কৌশিককে নিয়ে এসে ইনসিকিউর ফিল করে। তুবার মনের সংশয় দূর করতে কৌশিক গোপনে বিয়ে করে নেয় তুবাকে, যাতে তুবা তাকে হারানোর ভয়ে গুটিয়ে না থাকে। কিন্তু তবুও এই মেয়েকে দেখলে তুবার মুখের হাসি উড়ে যায়। রাইমা স্বভাবে ঠান্ডা চরিত্রের মেয়ে হলেও তুবা তাকে পছন্দ করে না। তুবার ভাবনার ছেদ ঘটে তার মেজো চাচার ছেলে নীরবের কথা শুনে। আমাদের বাপ চাচাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছে। সেলিম ভ্রুকুচকে বলে, কেমন ভুল? এই যে বড় চাচ্চুর দুই ছেলে মেয়ে, মো আপু আর কৌশিক ভাই, যদিও ওরা যমজ, কিন্তু দুই ভাই বোন তো। আবার আমার দিকে আমি আর রিয়া, দুই ভাই বোন। মাঝখানে থেকে নিয়ম ভঙ্গ করলো ছোট্ট চাচ্চু। তুবা তার একমাত্র সন্তান। ছোট্ট চাচুর উচিত ছিল আরও একটা সন্তান নেওয়ার, এবং সেটা ছেলে। কি বলো? মাঝখান থেকে জবাব দিল সিফাত। সে তুবার দিকে তাকিয়ে বলল, তুমি কৌশিক, দুজন ভাই তো আছোই, তোবার নতুন করে ভাইয়ের কি প্রয়োজন? মাথা নিচু করে ফোনে কিছু একটা করছিল কৌশিক। আচমকা সিফাত তাকে তুবার ভাই বলে সম্বোধন করায় ভ্রু কুঁচকে মাথা তুলে তাকালো। মুখে কোনো জবাব না দিয়ে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল শুধু। কৌশিকের এমন এক্সপ্রেশনের মানে অন্যরা না বুঝলেও রিয়া এবং নীরব বেশ বুঝল। প্রসঙ্গ পাল্টাতে রিয়া চেঁচিয়ে উঠল নীরবের ওপর, তুই বেশি বুঝিস তাই না? আসলে বাপ চাচাদের সমালোচনা করতে অন্য কিছু বলার থাকলে বল, বেয়াদব। বোনের ধমক শুনে নীরব তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারিদিকে পিনপতন নীরবতা ছড়িয়ে পড়ল। কৌশিক নজর ঘোরাতে গিয়ে চোখে পড়ল তুবার ভারাক্রান্ত মুখ। চোখ দুটো কেমন ছলছল করছে, মনটাও বেজায় ভার। কৌশিক বুঝতে পারল তুবার মন খারাপের কারণ। ওর মনে হঠাৎ দুষ্টু বুদ্ধি উকি দিল। তুবাকে জ্বালাতে রাইমার দিকে ঘুরে বলল, কালকে আসলে না কেন রায়? মিস করেছি তোমাকে। রাইমা কৌশিকের দিকেই তাকিয়েছিল। হঠাৎ কৌশিককে আগ বাড়িয়ে তাকে প্রশ্ন করতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। লাজুক হেসে বলল, ওই একটু অসুস্থ ছিলাম। ব্যাস, তুবার আর সহ্য হলো না। রেগে ধপ করে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ার লাথি দিয়ে সরিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। কৌশিক মনে মনে হাসল। তার বোকারানি খেপে গেছে। এখন তার রাগ ভাঙানো ছুতোয় আরও একবার কাছে যাবে, ভরপুর আদর করবে, গভীরভাবে ভালোবাসা দেখাবে। বোকাটা কি কৌশিকের এসব কৌশল বোঝে? মৌমিতা শ্বশুরবাড়ি থেকে ফেরার পর থেকে তুবার মনটা ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলেছে। রাইমার সাথে কৌশিকের স্বাভাবিক আচরণ তুবা কিছুতেই মানতে পারছে না। কৌশিক জানে রাইমা ওকে নিয়ে মনে মনে সংসার করার স্বপ্ন দেখে, কৌশিককে পছন্দ করে। জানার পর তো কৌশিকে তাকে এড়িয়ে চলা উচিত, তা না করে আরও ঘেঁষাঘেঁষি করছে। ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছে না তুবা। ওর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু বাপ চাচাদের ভয়ে গলা থেকে আওয়াজ বের করতে পারছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁটির মতো বিছানায় বসে আছে। রিয়া মৌমিতা ডেকে গেছে, কিন্তু তুবা কারোর সাথে নিচে যায়নি। মৌমিতার স্বামী রাতুলও ডেকে গেছে, তুবা তবুও ঘর থেকে বের হয়নি। নিচে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে, হইচই করছে।
তুবা দোতলা থেকে সব শুনতে পেল, কিন্তু মনের রাগে আর আড্ডায় সামিল হতে নিচে নামলো না। সন্ধ্যা পেরিয়ে রাত তখন 8টা। এই সময় বাড়ির সবাই একসাথে ডিনার করে। এবারের বহু বছরের পুরনো নিয়ম, সকালে এবং রাতে সবাই একসাথে খাবার খায়। দুপুরে যার যার কাজ থাকায় ওই একবেলা আলাদাভাবে খেয়ে নেয়। সেই রেস ধরে 8টার পরেই তুবার ঘরের দরজায় টোকা পড়ল। তাওহিদ ভুইয়া ভারী কণ্ঠে ডেকে উঠলেন, তুবা, আম্মু, তাড়াতাড়ি বাবার সাথে নিচে এসো, তোমার বড় চাচু ডাকছে। বাবার কণ্ঠ শুনে ধরে রাখা শক্ত মন নরম হয়ে এলো তুবার। বড় চাচ্চুর হুকুম অমান্য করার স্পর্ধা এবারের কারণ নেই। সেই স্পর্ধা তুবা দেখাবে কিভাবে? তাই অগত্যাই তাকে নিচে নামতে হলো। বাবার সাথে গুটি গুটি পায়ে নিচে আসার পর দেখা গেল ড্রয়িং রুমে পায়চারি করতে থাকা বিচলিত কৌশিককে। কোনো কারণে ছটফট করছে ছেলেটা। তুবাকে নিচে নামতে দেখে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো। তুবা চেয়ার টেনে বসতেই ঠিক পাশের চেয়ারটা টান দিয়ে বসে পড়ল কৌশিক, যেন এতক্ষণ ধরে তুবার জন্যই অপেক্ষা করছিল। কৌশিক পাশাপাশি বসে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল। এরপর ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো তুবার দিকে। মেয়েটা 1 সেকেন্ডের জন্যও তাকাচ্ছে না। বড় কঠিন শাস্তি দিচ্ছে কৌশিককে। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? কৌশিকের ভাবনা ছেদ ঘটল তুবার মা ময়না বেগমের ডাকে। তিনি আদুরে সুরে প্রশ্ন করলেন,